আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। আদালতে হাজিরা দিলেন নেতানিয়াহু, দাঁড়াতে হলো বিচারের কাঠগড়ায়। জানিয়ে দেব ভারতে ভেঙে দেওয়া হলো ১৮৫ বছরের পুরনো মসজিদের একাংশ। আরো জানিয়ে দেব ইসরায়েল হিজবুল্লাহ গুলি বিনিময় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। এবং আরো জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের নতুন ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব সিরীয়দের আশ্রয়ের আবেদন স্থগিত করছে জার্মানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। আদালতে হাজিরা দিলেন নেতানিয়াহু, দাঁড়াতে হলো বিচারের কাঠগড়ায়। দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে প্রথমবারের মতো কাঠগড়ায় দাঁড়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে পৃথক ৩টি মামলা আদালতে বিচারাধীন। এসব মামলায় দোষী প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তার খবর সিবিএস নিউজের। নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে এসব মামলা করা হয় জেরুজালেমের জেলা আদালতে বিচার শুরু হওয়ার পরের বছর। তবে নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। এবারই প্রথম আদালতে সাক্ষ্য দিতে উঠলেন নেতানিয়াহু। তিনি তার বিরুদ্ধে আনা কেস ১,০০০, কেস ২,০০০ এবং কেস ৪,০০০ মামলায় আত্মপক্ষ সমর্থন করেন। এসব মামলার অভিযোগের মধ্যে রয়েছে ঘুষ, প্রতারণা এবং আস্থা লঙ্ঘন। এই মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণা ও আস্থা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, নেতানিয়াহু ও তার স্ত্রী সারা দুই ধনী ব্যবসায়ীর কাছ থেকে বিলাসবহুল উপহার গ্রহণ করছেন। বিনিময়ে তাদের ব্যবসায়িক স্বার্থে সহায়তা করছেন। উপহারগুলোর মূল্য ছিল প্রায় ৬০ লক্ষ শেকেল, অর্থাৎ $১,৮৬,০০০। এই মামলার অভিযোগ করা হয়েছে নেতানিয়াহু ইসরায়েলের সদর দপ্তর ইডিয়ট অহরত মালিক আরন ম্যাসেজের সঙ্গে একটি চুক্তি করছিলেন। এতে নেতানিয়াহুর পক্ষে ভালো কভারেজের বিনিময়ে প্রতিদ্বন্দ্বী পত্রিকা ইসরায়েলের হায়োমের প্রচার সীমিত করার জন্য আইন প্রণয়নের পরিকল্পনা ছিল। এই মামলায় বলা হয়েছে যে নেতানিয়াহুর টেলিকম কোম্পানি বেজেসকে $বিলিয়ন নিয়ন্ত্রক সুবিধা দিয়েছে। বিনিময়ে বেজেসকে মালিক শাউল আলোভিস নেতানিয়াহু এবং তার স্ত্রীর পক্ষে অনুকূল সংবাদ প্রচার করছে। এক্ষেত্রে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারিক কার্যক্রম আরো আগে শুরু হলে গাজার যুদ্ধ এটিকে পাবলিক এজেন্ডা থেকে সরিয়ে দেয়। এর আগেও নেতানিয়াহু অতি ডানপন্থী সরকার আদালতের ক্ষমতার নিয়ন্ত্রণের জন্য একটি বিল পাশের চেষ্টা চালিয়েছেন। নেতানিয়াহু এই প্রচেষ্টা ইসরায়েলে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়। পরে নেতানিয়াহু এই পরিকল্পনা পরিত্যাগ করেন। নেতানিয়াহু অবশ্যই এটাকে বিচারের বিভাগীয় সংস্কার এবং তার বিচারের সাথে এর কোনো যোগসূত্র নেই ছিল না বলে দাবি করে। তবে অনেকে মনে করে আদালতের ক্ষমতাকে নিয়ন্ত্রণের মাধ্যমে নেতানিয়াহু তার নিজের বিরুদ্ধে মামলাগুলো থেকে দায়মুক্তি নিয়েছেন। নেতানিয়াহু বলে আসছেন তার বিরুদ্ধে অভিযোগগুলো রাজনৈতিক প্রতিপক্ষ এবং মিডিয়া দ্বারা প্রচারিত একটি ষড়যন্ত্র। তবে এই মামলাগুলো নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বলা হয়, আদালতের রায় তার ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতে ভেঙে দেয়া হলো ১৮৫ বছরের পুরনো মসজিদের একাংশ। ভারতের উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় ঐতিহ্যবাহী নুরি মসজিদের একটি অংশ ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ১৮৫ বছর পুরনো এই মসজিদটির পেছনের অংশ বুলডোজার এর সাহায্যে গুঁড়িয়ে দেয়। স্থানীয় প্রশাসনের দাবি, মসজিদটি ২-৩ বছর আগে বেআইনিভাবে নির্মিত হয়েছিল। মসজিদটির কারণে পাশের বান্দা বাহারাইজ হাইওয়ে সম্প্রসারণের কাজে বাধাগ্রস্ত হচ্ছে। মসজিদের ব্যবস্থাপনা কমিটির প্রধান অবশ্য বলছে, ফতেপুরের লালাউডি শহরের নুরি মসজিদটি ১৮৩৯ সালে নির্মিত হয়, আর মসজিদের পাশের রাস্তাটি হয় এর অনেক পরে। ১৯৫৬ সালের রাস্তাটি হয়েছিল। ফতেপুর জেলা প্রশাসন বলছে, দখলকৃত জায়গা স্থাপন শুরু নিতে নুরি মসজিদ এর একটি নোটিশ দেওয়া হয়েছিল। পিটিআই এর বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানাচ্ছে, মসজিদ কমিটির পক্ষ থেকে এলাহাবাদ হাইকোর্ট আবেদন জানানো হয়। আদালতে আগামী ১২ ডিসেম্বর পিটিশন গ্রহণ করবেন বলে জানিয়েছে মসজিদটির ব্যবস্থাপনা কমিটি। ফতেপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিবাস ত্রিপাঠী বলেন, মসজিদ কমিটি উচ্চ আদালতে পিটিশন দাখিল করে, কিন্তু সেটি এখনো শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি। তিনি বলেন, আজ যে অংশটি ভেঙে ফেলা হয়েছে তা ৩ বছর আগে নির্মিত করা হয়। মসজিদের মূল ভবনটি অক্ষত আছে। ত্রিপাঠী জানান, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট রাস্তা মজবুত এবং ড্রেন নির্মাণের কাজের জন্য শুরু করতে সরকারি জায়গা দখলমুক্ত করতে চেয়েছিল। এজন্য আগস্ট মাসে রাস্তার উপর দখল করা নির্মিত অবকাঠামো অপসারণের জন্য দোকানদার, বাড়ির মালিক এবং মসজিদ কমিটি
কমিটি সহ 139 জনকে নোটিশ দেওয়া হয়। তিনি বলেন, PW সমস্ত ভবনের দখলকৃত অংশ চিহ্নিত করছিল। নোটিশ পাওয়ার পর দখলদাররা সেপ্টেম্বর মাসে স্থাপনা অপসারণ করেন। মসজিদের লাগোয়া দোকানের দখলকৃত অংশ ভেঙে ফেলা মসজিদ কমিটি দখল করে তৈরি করে মসজিদের অংশ সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছিলেন তারা, কিন্তু তারা করেনি। ইসরায়েল হিজবুল্লাহ গুলি বিনিময় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। দক্ষিণ লেবাননের তালুসা এবং হেরিস শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে 9 জন নিহত এবং 3 জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। একই দিন লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষিণ লেবাননের অন্যান্য অঞ্চলে ইসরায়েলি হামলায় আরো 2 জন নিহত হয়েছে। ইসরায়েলের সর্বশেষ হামলার পরপরই হিজবুল্লাহ ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে। শেবা ফার্মস এলাকায় ইসরায়েলি সেনা অবস্থানের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। ইরান সমর্থিত গোষ্ঠীটি ওই হামলাকে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবে উল্লেখ করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে নিহতদের মধ্যে একজন সরকারি নিরাপত্তার সদস্য রয়েছেন, যিনি দায়িত্ব পালনকালে প্রাণ হারান। বৈরুতের বাসিন্দারা জানিয়েছে সন্ধ্যার পর তারা নিম্ন উচ্চতায় উঠতে থাকা ড্রোনের শব্দ শুনতে পায়। এই গোলাগুলির ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত নাজুক অবস্থায় চলে গেছে, যা কার্যকর হওয়ার 1 সপ্তাহ পার হয়নি। চুক্তি অনুযায়ী ইসরায়েলে লেবাননে আক্রমণাত্মক সামরিক অভিযান চালাতে পারে না। লেবাননকে সুনিশ্চিত করতে হবে যে সেখান থেকে কোনো সশস্ত্র গোষ্ঠী, বিশেষ করে হিজবুল্লাহ, ইসরায়েলের উপর আক্রমণ চালাবে না। ইসরায়েলি সেনাবাহিনী জানায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শক্ত প্রতিক্রিয়া দেওয়ার ইঙ্গিত করছেন। হিজবুল্লাহ জানায় বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটি তাদের প্রথম ঘোষণা করা অভিযান। তারা ইসরায়েলে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিয়েছে। লেবাননের পার্লামেন্টের স্পিকার এবং হিজবুল্লাহর মিত্র নাভিভ বেরি, যিনি লেবাননের পক্ষে চুক্তি নিয়ে আলোচনা করছিলেন, জানিয়ে যে বুধবার থেকে ইসরায়েলে অন্তত 54টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার রেকর্ড করা হয়েছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা NNA জানায় ইসরায়েলি বাহিনী রেন্ট জাবিল জেলায় বেত লিভ শহরের দিকে 2টি আর্টিলারি শেল নিক্ষেপ করে এবং ভারী মেশিনগান দিয়ে ইয়ারুনকে লক্ষ্য করে গুলি চালায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেরিয়ে আহ্বান জানান যুদ্ধবিরতির তদারকি কমিটি যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং ইসরায়েলের লঙ্ঘন বন্ধ করে, কারণ এই লঙ্ঘন প্রাণঘাতী রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ফ্রান্স, ইসরায়েল এবং লেবাননের সঙ্গে আমরা একটি প্রতিক্রিয়ার মাধ্যমে লঙ্ঘনের অভিযোগ তদন্ত এবং সমাধানের চেষ্টা করছি। যুদ্ধবিরতির প্রথম দিকেই সময়গুলো প্রায় নাজুক থাকে, তবে এটি সহিংসতা অনেকাংশ কমাতে সক্ষম হয়েছে। সূত্র রয়টার্স। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের নতুন ঘোষণা। ঘরের পাশে ন্যাটো ঢুকতে চাওয়াকে কেন্দ্র করে ইউরোপের প্রাণকেন্দ্রে চলছে যুদ্ধ। সেই যুদ্ধে এক পক্ষ রাশিয়া আর তার বিপরীতে রয়েছে ইউক্রেন। অবশ্য পেছন থেকে উস্কানি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে কৌশল যুদ্ধ ব্যস্ত রেখে নিজেকে সরিয়ে যাওয়ার মার্কিন স্বপ্ন অবশ্য পূরণ হয়নি। ভ্লাদিমির জেলেনস্কি মতে দুর্বল নেতার উপর ভর করে এমন পরিকল্পনা রীতিমতো ভেস্তে দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোকে ভয় দেখাতে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার হামলার অনুমতি দিয়েছিল হোয়াইট হাউসের। সিরীয়দের আশ্রয় আবেদন স্থগিত করল জার্মানি। সিরিয়ার পরিস্থিতি পরিবর্তনের পর দেশটির আশ্রয় প্রার্থীদের আবেদন যাচাই বাছাই জার্মানি আপাতত বন্ধ রেখেছে। এরই মধ্যে বাশার আল আসাদের পতনের জার্মানিতে তাদের অবস্থান নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটেছে রোববার। বিদ্রোহীরা দেশটির রাজধানী দামেস্কে পৌঁছে গেলে তিনি পালিয়ে রাশিয়া আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। এদিকে আসাদের পতনের পর জার্মানিতে অবস্থানরত সিরীয় শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠানোর আলোচনা শুরু হয়েছে। জার্মানির বিরোধী দল CDU এবং বাভারিয়া রাজ্যে তাদের অংশ CSU এর জ্যেষ্ঠ নেতারা সিরীয়দেরকে তাদের দেশে ফিরে যেতে উৎসাহিত করছে। প্রভাবশালী CDU রাজনীতিবিদ ইয়েন স্পান সোমবার জার্মান প্রচার মাধ্যম RTL কে বলেন, প্রথম ধাপে আমরা একটা প্রস্তাব দিতে পারি। জার্মান সরকার এমনটা ঘোষণা দিতে পারে যে আমরা তাদের জন্য বিশেষ ফিরতি বিমানের আয়োজন করব এবং তাদের শুরুতে 1000 ইউরো করে দেব। সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্পান যুদ্ধবিরতি সিরিয়াকে পুনর্গঠনে তুরস্কে, অস্ট্রিয়া এবং জর্ডানকে সাথে নিয়ে জার্মানি একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের পক্ষে। তবে সিরীয় শরণার্থীদের নিয়ে স্পষ্ট বিতর্কের সমালোচনা শোনা যাচ্ছে। চ্যান্সেলর ওলাফ শলৎসের বামপন্থীদের দল SPD এবং পরিবেশ বান্ধব গ্রিন পার্টি মনে করছে যুদ্ধবিরতি দেশটির ভবিষ্যৎ নিয়ে এখনই এ ধরনের আলোচনা শুরু করা ঠিক হবে না। সবুজ দলের রাজনীতিবিদ ক্যাথরিন গ্যারিং একার্ট বলেন, সিরিয়ার যদি একটি নিরাপদ দেশে পরিণত হয় তাহলে মানুষের ফেরত যাবে না। তবে সেই আলোচনা দেশটিতে নিয়ম শৃঙ্খলা এবং স্থিতিশীলতা ফেরতের পর করা যাবে। সিরিয়ার স্বাধীনতা, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিস্থিতির জন্য সুবিধাজনক সবকিছুকে আমাদের সমর্থন করা উচিত। জার্মানি অভিবাসন এবং শরণার্থী বিষয়ক দপ্তর BAMF
এর একজন মুখপাত্র জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর জার্মানিতে সিরীয়দের আশ্রয় আবেদন যাচাই বাছাই প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। জার্মানিতে আশ্রয়ের আবেদন করা ৪৭,০০০-এর বেশি সিরীয়র ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে বলে জানিয়েছে